হ্যালো স্টুডেন্ট, ব্রাইট ফিউচার টিউটোরিয়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে থার্ড ইউনিট টেস্টের যে প্রশ্নবিচিত্রা বই রয়েছে তার পরিবেশের 3 নম্বর স্কুল বিষ্ণুপুর হাই স্কুলের পার্ট 2 মানে লাইফ সায়েন্স পার্টটা করে দেখাবো। আমি এর আগের ভিডিওতে তোমাদের ফিজিক্যাল সায়েন্স পার্টটা করে দেখিয়ে দিয়েছি। চলো আমরা শুরু করি প্রথমের 1 নম্বর কোশ্চেন থেকে। প্রথমে যে 1 নম্বর কোশ্চেনটা আছে সেটি হচ্ছে কি না, অ্যাক্টিন নামক প্রোটিন এইটা অ্যাক্টিন নামক প্রোটিন থাকে পেশিতে, নখে, চুলে, রক্তে। এটা উত্তর হবে পেশিতে। লিপিডের একটি উৎস হলো ভাত, রুটি, চা, ঘি। এর উত্তরটা হবে কি ঘি। অ্যান্সার হবে ডি। আয়োডিনের অভাবজনিত রোগটি হলো অন্ধত্ব, মেরাসমাস, গয়েটার, অ্যানিমিয়া। এর উত্তরটা হবে কি গয়েটার। এবার চারেরটা দেখো। চারেরটা হচ্ছে নাসা এর গবেষণা অনুযায়ী গত এক শতাব্দীর মধ্যে উষ্ণতম বছর হলো 2004, 2005, 2006, 2007। এর উত্তরটা হবে কি 2005 বিয়েরটা। বর্তমানে সারা পৃথিবীতে যত সংখ্যক প্রজাতি ধ্বংসের মুখে রয়েছে তার সংখ্যা হলো কত? 1500, 10,050, 15,000 না 15,500। ডিএরটা হবে 15,500। তারপরেরটা কি রয়েছে? 6টা একটি পরিণত ম্যানগ্রোভ গাছ বছরে প্রতি 1 হেক্টর জমিতে সোডিয়াম সরবরাহ করে 26 কেজি, 34 কেজি, 47 কেজি আর 32 কেজি। উত্তরটা হবে ডিএরটা 32 কেজি। 7টা একটি ভাইরাস ঘটিত রোগ হলো পোলিও, কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া। উত্তরটা হবে পোলিও। 8টা চিকুনগুনিয়া রোগ ছড়ায় বালি মাছি, এডিস মশা, কালো মাছি, কিউলেক্স। এর উত্তরটা হবে এডিস মশা। তারপরেরটা 9টা আছে কি ব্ল্যাক ডেথ নামে পরিচিত রোগটি হলো কি? এটা হবে সি এরটা প্লেগ রোগ। নিচের আবার এগুলো হচ্ছে 1-এর দাগের যে সমস্ত মাল্টিপল চয়েস ছিল এগুলো করে দেওয়া হলো। তারপর 2-এর দাগের নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। এটা কি হবে না অতি সংক্ষিপ্ত উত্তরগুলো 2-এর 1-এরটা ভেজাল সরষের তেল খেলে কোন রোগ হয়? এর উত্তরটা হবে কি ড্রপসি। 2-এরটা যেসব বস্তু দেহে অ্যালার্জি সৃষ্টি করে তাদের কি বলে? এর উত্তর হবে অ্যালার্জেন। ছত্রাকেরা সাধারণত কোন জাতীয় খাবার বেশি জন্মায়? এর উত্তর হবে শর্করা জাতীয় খাবারে। তারপরেরটা দেখো 4-এরটা খাদ্য খাদ্যকে সম্পর্কে কি বলে না খাদ্য শৃঙ্খল বলে। প্রবাল বা কোরাল কোন পর্বভুক্ত প্রাণী? এর উত্তরটা হবে নিডারিয়া। 6-এরটা সাইবেরিয়া বাঘের অস্তিত্ব সংকটের প্রধান কারণ কি? না বাসস্থান ধ্বংস। তারপরেরটা কি আছে না ফ্যাটে গুলে যায় এমন দুটি ভিটামিনের নাম লেখো। এডি এই দুটো হবে। 8-এরটা কি আছে না তন্তু সমৃদ্ধ দুটি খাদ্য উৎসের নাম লেখো। ওটা হচ্ছে কি না ব্রকলি আর ওটস এই দুটো হবে। আর 9-এরটা আছে মানুষের ত্বক বা চামড়ায় কত শতাংশ জল থাকে? এটা হবে 30 থেকে 50% বা 30 থেকে 50%। এ হলো 2-এর দাগের তোমাদের যেগুলো শর্ট কোশ্চেনগুলো। এরপরে কি আছে না 3-এর দাগের 2-1টি বাকি উত্তর দাও। এইগুলো চলে দেখিনি।
প্রথমে 3 দাগের একটা আছে, বাড়িতে কিভাবে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায়? না, হাঁড়ি, উনুন, কাপড় দিয়ে জলের উৎস থেকে পাওয়া জল অন্তত 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। আর এটা হচ্ছে একটা, আর বিয়েরটা হচ্ছে ফিল্টার যন্ত্রের সাহায্যে জলের উৎস থেকে পাওয়া জল পরিশুদ্ধ করা যায়। এই দুইভাবে আমরা করতে পারি। এরপরে বিয়ের দুয়েরটা দেখো, অপুষ্টির ফলে শিশুর দেহে কি কি উপসর্গ দেখা যায়? দুয়েরটা, না হাড় বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়, আর চামড়ার জায়গায় জায়গায় কোঁচকানো থাকে, আর কি হচ্ছে না হাত পা খুব সরু হয়ে যায়। এই 3টা উপসর্গ দেখা যায়। এরপরে 3-এর যে কোশ্চেন রয়েছে, বিশ্ব স্নায়ন বলতে কি বোঝো? এটা চলো দেখিনি। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিকে বলে বিশ্ব স্নায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। সূর্য থেকে আগত তাপশক্তি পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করে এবং বিকৃত তাপ এভাবে বিকীর্ণ তাপ শক্তির অধিকাংশই পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যায়। কিন্তু মানব সৃষ্ট দূষণ এবং বনভূমি ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এর ফলে কি হয় না, এই গ্রিনহাউস গ্যাসগুলো কি হয় না, এই যে টেম্পারেচার যে উপর দিকে বিকীর্ণ করে দেয়, সেই বিকীর্ণ টেম্পারেচারকে ধরে রেখে দেয়। এই ধরে রেখে দেওয়ার ফলে কি হচ্ছে না, এই যে না পৃথিবীর উষ্ণতা, গড় উষ্ণতা এটা দিনকে দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এর কারণেই বিশ্ব উষ্ণায়ন বেড়ে যাচ্ছে। এর পরেরটা আছে কি, এর পরেরটা হচ্ছে না বায়োডাইভার্সিটি হটস্পট কি? এই 4-এর দাগের কোশ্চেনটা। পৃথিবীর যে সমস্ত এলাকা জুড়ে অত্যাধিক সংখ্যায় প্রাণী এবং উদ্ভিদ প্রজাতি বাস করে, যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, সেই সমস্ত এলাকাকে বায়োডাইভার্সিটি বা হটস্পট বলা হয়। যেমন উদাহরণ দেওয়া হয়েছে হিমালয় এবং ভারতের পশ্চিমঘাট প্রভৃতি। এগুলো হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট এলাকা। এরপরে দেখো 5-এরটা, এই যে ল্যাথারিজম কি? না, ল্যাথারিজম হলো শারীরিক বা মানসিক শক্তির অভাব, যার ফলে মানুষ ক্লান্ত, অস্বস্তিকর বা উদাসীন অনুভব করতে পারে। এটি সাধারণত দৈনিক কাজকর্মে মনোযোগের অভাব বা শক্তির অভাবের সাথে সম্পর্কিত। এটি বিভিন্ন কারণে হতে পারে, যেমন ঘুমের অভাব, শারীরিক অসুস্থতা বা মানসিক চাপ। এটা কি হচ্ছে ল্যাথারিজম বলে। তারপর হচ্ছে 4-এর দাগের, এটা 3-এর দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো হলো। এবার 4-এর দাগে চলো। 4-এর দাগের কি আছে? 4-এর দাগে সাধারণ মাছে কিভাবে রোগ ছড়ায়? না, সাধারণ মাছে বিভিন্ন উপায়ে রোগ ছড়ায়। তাদের শরীর এবং পায়ের অংশ বিভিন্ন জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস এবং পরজীবী বহন করে থাকে। মাছিরা যখন খাবারের উপর বসে তখন তারা তাদের মুখ দিয়ে লালা নিঃসরণ করে, যা খাবারের সাথে মিশে যায়। এছাড়া মাছিরা যেখানে বসে সেই স্থানে তারা জীবাণুযুক্ত ময়লা, বজ্র বা অন্যান্য দূষিত পদার্থ থেকে প্যাথোজেন বহন করে নিয়ে যায়। মাছির মাধ্যমে ছড়াতে পারে এমন কিছু রোগ হলো কি, ডায়রিয়া, কলেরা, টাইফয়েড প্রভৃতি। এরপরে পরিবেশ রক্ষায় 2-এর দাগের কোশ্চেনটা, পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন এখানে ABCD করে দেওয়া আছে, এগুলো আমি বলে দিচ্ছি। না, গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন নিঃসরণ করে, যা জৈব বৈচিত্র্য এবং মানব বৈচিত্র্যের জন্য অপরিহার্য। আর বিয়েরটা হচ্ছে গাছ বায়ু দূষণ কমায়, মাটির ক্ষয় রোধ করে এবং জলবায়ু নিয়ন্ত্রণে সহায়তা করে। সিয়েরটা হচ্ছে গাছ জলাশয়ে জল ধারণ করতে সহায়তা করে, যা বন্যা ও খরার প্রকোপ কমায়। আর ডিএরটা হচ্ছে এছাড়া গাছ প্রাকৃতিক আবাসস্থল সরবরাহ করে, যা জৈব বৈচিত্র্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে 3-এরটা দেখো, মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি করা দরকার? না, 1-এর দাগের হচ্ছে নতুন কিছু শেখা ও তাতে দক্ষতা বাড়ানোতে মনোযোগ দিতে হবে, এতে আত্মবিশ্বাস বাড়বে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বজায় থাকবে। বিয়েরটা কি না, কাজ, বিশ্রাম, নিজের যত্ন এসব কিছু একটি রুটিন মেনে করা ভালো। এতে করে প্রতিদিনের অনিশ্চয়তা কাটিয়ে জীবন ফিরে পাবে ছন্দ। এরপরে সিয়েরটা কি আছে?
না প্রতিদিন কয়েক মিনিট মনোযোগের সঙ্গে মেডিটেশন করতে হবে, এটি মানসিক চাপ এবং আত্মসচেতনতা বাড়িয়ে দেবে। আর ডিএরটা আছে ছবি আঁকা, লেখা এবং গানের মধ্যে দিয়ে নিজের আবেগ প্রকাশ করতে হবে। এরপরেরটা দেখো, এরপরেরটা হচ্ছে 4 দাগে জীবদেহের জলের ভূমিকা উল্লেখ করো। না জল জীবকোষের প্রধান দ্রাবক, ব্যাপন অবিশ্রাম পদ্ধতিতে সাহায্য করে, জীবদেহে তাপ শোষণ, তাপ পরিবহন এবং তাপ হ্রাস প্রভৃতি ভৌত প্রক্রিয়াগুলো জলের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর সি এর দাগে হচ্ছে জল আর্দ্র বিশ্লেষণের দ্বারা পরিপাক ক্রিয়া এবং অন্যান্য বিপাকীয় কার্য সম্পন্ন হতে সহায়তা করে। আর ডিএটা হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম ও সালোক সংশ্লেষে সাহায্য করে। এবার 5এরটা দেখো, প্রাকৃতিক খাদ্য, প্রকৃতিজাত খাদ্য ও সংশ্লেষিত খাদ্য কাকে বলে, উদাহরণ দাও। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের প্রায় প্রত্যেকটা প্রশ্নবিচিত্র বই রয়েছে। না প্রাকৃতিক খাদ্য হলো সেই খাদ্য যা কোনো রাসায়নিক প্রক্রিয়া ছাড়াই সরাসরি প্রকৃতি থেকে সংগ্রহ করা হয় এবং প্রাকৃতিক অবস্থায় থাকে। এ ধরনের খাদ্য কোনো প্রকার কৃত্রিম রং, রাসায়নিক পদার্থ প্রভৃতি যোগ করা হয় না। উদাহরণ কি, না এই যে ফলমূল আমরা খাই, শাকসবজি, শস্য, বাদাম, বীজ প্রভৃতি হচ্ছে কি, এগুলো প্রাকৃতিক খাদ্য, এগুলো প্রকৃতি থেকে আমরা পেয়ে থাকি সরাসরি। আর তারপর দেখো প্রক্রিয়াজাত খাদ্য। না প্রক্রিয়াজাত খাদ্য হলো এমন খাদ্য যা প্রাকৃতিক অবস্থায় সংগ্রহ করার পর বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া, সংরক্ষণ এবং প্রিজারভেটিভ যোগ করার মাধ্যমে পরিবর্তিত বা সংরক্ষিত করা হয়। এ ধরনের খাদ্যে সাধারণত স্বাদ, রং, গন্ধ প্রভৃতি বাড়ানোর জন্য বিভিন্ন রকম কৃত্রিম উপাদান যোগ করা হয়। যেমন উদাহরণ বলে দেওয়া আছে দেখো, ফাস্টফুড, প্যাকেটজাত খাবার, প্রিজার্ভ মাংস, ফ্রোজেন খাদ্য প্রভৃতি। আর সংশ্লেষিত খাদ্য কি, না সংশ্লেষিত খাদ্য হলো এমন খাদ্য যা প্রাকৃতিক উপাদান থেকে নয় বরং রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কৃত্রিমভাবে তৈরি করা হয়। এই ধরনের খাদ্য সাধারণত ল্যাবরেটরিতে বা শিল্প প্রক্রিয়া তৈরি করা হয় এবং প্রাকৃতিক খাদ্যের বিকল্প হিসাবে ধরা হয়। উদাহরণ কৃত্রিম মাংস, কৃত্রিম ডিম, কৃত্রিম দুধ প্রভৃতি। তাহলে বন্ধুরা আজকে এই স্কুলটা পুরো শেষ হয়ে গেল, 3 নম্বর স্কুলটা। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অন্য কোনো স্কুল থেকে কোশ্চেনের অ্যান্সারগুলো আমি তোমাদের করে দেখাবো। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।